নমস্কার দর্শকবৃন্দ, ব্রেকিং দ্য সাইলেন্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত। রাজ্যে ক্রমবর্ধমান এইচআইভি সংক্রমণের থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এইচআইভি এইডস নিয়ে কথা বলা। টক এইডস, স্টপ এইডস। তো এই ক্রমবর্ধমান এইচআইভি সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে এইচআইভি এইডস নিয়ে আলোচনা, তার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে ডক্টর শঙ্কর চক্রবর্তী স্যার। স্যার এমএস এজিএমসি এবং এইচওডিও আছেন এজিএমসিতে। তো স্যার, আপনাকে স্বাগত। আমাদের রাজ্যে ক্রমবর্ধমান এইচআইভি পরিস্থিতি, সংক্রমণের পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানে আজকে কিছু আমরা আলোচনায় বসেছি। প্রথমত আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এইচআইভি সংক্রমণ কিভাবে হচ্ছে, কিভাবে আমাদের এই সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এইচআইভি ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। নমস্কার আপনাকে এবং সমস্ত দর্শকদের। আজকে যে অনুষ্ঠান, একদম যথার্থ নাম যে ব্রেকিং দ্য সাইলেন্স। সত্যি বলতে কি, যখন এইচআইভি বা এইডস সংক্রান্ত কোনো পেশেন্ট আমাদের কারো ঘরে থাকে বা এইচআইভি ইনফেকশান হওয়ার মতো কোনো লোক আমাদের ঘরে থাকে, আমরা সেটাকে লুকোতে চাই, সেটা জনসমক্ষে আনতে চাই না। যাদের কাছে গেলে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে, যে অবস্থা তৈরি হলে সেটাতে ভালো লাইফ লিড করতে পারে, সেটার আমরা চেষ্টা করি না। আমাদের টেন্ডেন্সি থাকে সেটাকে গোপন করা এবং যাতে লোক জানতে না পারে সেই ব্যবস্থাটা করা। তো সেটা দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে, কোনো লাভ হবে না। তো যে অনুষ্ঠান এখন আপনারা করছেন যে ব্রেকিং দ্য সাইলেন্স, সেই অর্থে সেটা অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এটাই আমাদের মুক্তির একমাত্র উপায় হতে পারে ভবিষ্যতে। তো যে প্রশ্নটা আপনি করেছেন শুরুতেই, যে এইচআইভি কিভাবে হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, সেটা তো এইচআইভি এবং এইডস সম্পর্কে কিছু বলার আগে প্রথম জানতে হবে জিনিসটা কি। সেটা হলো এইচআইভি মানে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এটা একটা ভাইরাস। যখন কারোর শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে, তখন আমরা বলি যে উনি এইচআইভি ইনফেক্টেড পারসন। তো এইচআইভি ইনফেক্টেড হলেই যে এইডস হয়ে যাবে সেটা নয়, এটা অনেক সময় থাকে। এইচআইভি যখন ইনফেক্টেড হয়, এটা ধরা পড়ে বিভিন্নভাবে। আমরা যখন কোনো কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কোনো টেস্টিং হলো, তখন অ্যাক্সিডেন্টালি হলো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা ওর সিমটমস আছে, ও এসছে, তখন পরীক্ষা করলে পাওয়া যাচ্ছে। কখনো আমাদের কিছু রুটিন প্রসিডিউর বা রুটিন সার্জারি যখন আমরা করতে যাই, তখন অনেকগুলি, আপনারা জানেন, অনেকগুলি ইনভেস্টিগেশনের পরেই আমরা সার্জারিটা করি। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো ভাইরাল মার্কার্স। সেখানে আমরা দেখি কারোর এইচআইভি আছে কিনা, HBsAg আছে কিনা, HCV মানে হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা। তখনও অনেক লোক তাতে সংক্রমিত হন। তো কিভাবে এরা এই এইচআইভি সংক্রমিত হলেন, এটা কোনো, আমরা যেমন অনেকগুলি ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, ফাঙ্গাস বলুন, প্যারাসাইট বলুন, এই ইনফেকশানগুলি আমাদের শরীরে যে হয়, তার কতগুলি রুট আছে। বিভিন্ন রুটের মাধ্যমে, আমরা এটাকে বলি রুট, যেভাবে সংক্রমণ হয় রুটের মাধ্যমে হয়। তো এইচআইভির ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা রুট, সেটা হলো ব্লাড রুটের মাধ্যমে সেটা সংক্রমিত হয়। যেমন ধরুন কোনো ব্লাড বা ব্লাড প্রোডাক্ট, এগুলি যখন আমরা একজনের শরীরে দিই, সেটা থেকে হতে পারে। যদিও এখন যে সমস্ত ব্লাড ট্রান্সফিউশন হয় বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন হয়, অন্য একটা পেশেন্টের শরীরে দেওয়া হয়, সেটা পুরোপুরি এইচআইভি, HBsAg, HCV এবং আরও কিছু টেস্ট, যেমন ম্যালেরিয়া, আরও কিছু টেস্ট, এগুলি স্ক্রিনিং করানোর পরেই একজন গ্রহীতাকে দেওয়া হয়, একজন পেশেন্টকে সেগুলি দেওয়া হয়। কিন্তু এটা একটা রুট। আরেকটা রুট হলো সেক্সুয়াল রুট, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এই রুটের ইনফেক্টেড হওয়ার পেশেন্টের সংখ্যা অনেক। তো সেই রুটটা হলো, যেমন কেউ যদি সেক্সুয়াল লাইফ অনেস্ট না থাকেন, উনি মাল্টিপল পার্টনারের সঙ্গে রিলেশন রাখেন, তো এই সমস্ত লোকদের ক্ষেত্রে সেটা বেশি হচ্ছে। তো সেটা হেটারোসেক্সুয়ালের ক্ষেত্রে হচ্ছে, মানে মেল ফিমেল। তারপরে হচ্ছে ধরুন হোমোসেক্সুয়ালের ক্ষেত্রে মেল মেল, ফিমেল ফিমেল, এই টাইপের হচ্ছে। ইভেন ট্রান্সজেন্ডার যারা আছেন ওনাদের ক্ষেত্রেও হচ্ছে। তো সেটা একটা ইম্পর্টেন্ট রুট। তারপরে একটা রুট থাকলো
আইভি ড্রাগ অ্যাবিউজার্স, যারা আইভি ড্রাগ অ্যাবিউজার, অনেকে বলছে যে আইভি ড্রাগ ইউজার্স, আমি বলবো সেটা এরা অ্যাবিউজার্স। আইভি ড্রাগ তো আমরাও ইউজ করি, আমরা পেশেন্ট ট্রিটমেন্টের জন্য ইউজ করি, দ্যাট ইজ ইউজ। বাট যারা কোনো নেশা করার জন্য বা অন্য কোনো অসাধু কর্মে সেটা ইউজ করছেন, সেটা ডেফিনেটলি অ্যাবিউজ। সেই জন্য আমি বলবো আইভি ড্রাগ অ্যাবিউজার্স, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি মাল্টিপল পারসন একই সিরিঞ্জ ইউজ করছে। তো কারুর যদি একজনের থাকে সেখানে এইচআইভি ইনফেকশান, তো থ্রু দ্যাট রুট, আমি আগেই বলেছি যে ব্লাড রুটটা হলো সাংঘাতিক ভয়ঙ্কর রুট এবং এই রুটে খুব ইজিলি ট্রান্সফিউজ হয়, তো সেখানে হচ্ছে। তারপরে সেক্সুয়াল রুট, এছাড়া কতগুলি মাইনর ইস্যুস আছে যেগুলি থেকে হতে পারে। ধরুন শেভিং, কেউ একটা সেলুনে শেভিং করছে, এর সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেটা ব্লেড দিয়ে আগের জনকে শেভ করলো, এরপর আরেকজনকে, এরপর আর এর মধ্যে যদি প্রথম বা আমি যখন শেভ করলাম, আমার আগের জন বা এর আগের জন কারোর যদি এইচআইভি ইনফেকশান থাকে, আর যদি কোনো কারণে সেখানে কোনো ইনজুরি হয়, তাহলে সেই ইনজুরি থেকে সেখান থেকে বডি ফ্লুইড এসে, মানে ব্লাড এসে আবার যদি আমার শরীরে যায়, সেক্ষেত্রেও হতে পারে। এগুলির পসিবিলিটিও অনেক কম হয়, এগুলি অ্যাক্সিডেন্টাল। তারপরে ধরুন কাউকে কেয়ার দেওয়ার সময়, সেটা বেশিরভাগ হয় হেলথ কেয়ার প্রফেশনালস যারা আছেন, একজন এইচআইভি পেশেন্টকে কেয়ার দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে গেল, সেই ক্ষেত্রে হতে পারে। সেটাও একটা, কোনো সার্জন এইচআইভি ইনফেক্টেড কোনো পেশেন্টের সার্জারি করছেন, সেক্ষেত্রে হতে পারে। কোনো সিস্টার এইচআইভি ইনফেক্টেড পার্সনের ইঞ্জেকশন দিচ্ছেন, সুই লেগে গেল ওনার আঙ্গুলে বা কোথাও হাতে লেগে গেল, সেটাও হতে পারে। এভাবে এটা আরেকজনের শরীরে যায়। আর বেশিরভাগ যাদের মধ্যে হচ্ছে বললাম সেটা, যারা মানে আনসেফ সেক্স প্র্যাকটিস করে ওদের ক্ষেত্রে, তারপরে যারা ব্লাড প্রোডাক্ট যারা নেন ওদের ক্ষেত্রে, যারা আইভি ড্রাগ অ্যাবিউজ করেন এদের ক্ষেত্রে। তো এই লোকগুলি কারা? আনসেফ সেক্সের ক্ষেত্রে দেখা গেল যারা সেক্স ওয়ার্কার তাদের তো আছেই, ইন এডিশন যারা ধরুন যারা অনেক দূরে কাজ করে, বাড়িঘর থেকে অনেক দূরে থাকে, এদের ক্ষেত্রে একটা গ্রুপ। তো কমনলি আমরা যেটা দেখি, যেমন ট্রাক ড্রাইভার, ধরুন বাড়ি থেকে রওনা হলো, প্রায় 1 মাস এদিক সেদিক ঘুরে আবার তারপরে বাড়ি গেল। তো ইন বিটুইন এই যে জার্নি ওনার চলছে, সেখানে উনি অনেক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যান। এদের মধ্যে একটা ভালো গ্রুপ দেখা যায়। তারপরে অনেক ধরনের ক্রিমিনাল, ওদের ক্ষেত্রেও একটা টেন্ডেন্সি থাকে ড্রাগ অ্যাবিউজ করার। তারপরে বিভিন্ন জেলগুলির মধ্যে যারা থাকে, বিভিন্ন ধরুন হোম বা এইগুলির মধ্যে যারা থাকেন, যারা পথে ঘাটে ঘোরাফেরা করেন, এরা হলো ভালনারেবল গ্রুপ। এদের ক্ষেত্রে খুব বেশি হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা স্যার, আমরা দুটো শব্দ শুনতে পাচ্ছি, এইচআইভি এবং এইডস। এইচআইভি আর এইডসের মধ্যে ডিফারেন্সটা কি? মানে এইচআইভি হলেই কি এইডস হয়ে যাচ্ছে? মানে কি একটা ডিফারেন্স আছে এটার মধ্যে? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। এটা অনেকেরই কনফিউশন থাকতে পারে বা ধারণা থাকতে পারে। এটা হলো, যখন এইচআইভি, আমি তো বললাম যে এইচআইভিটা হলো ভাইরাসের নাম, যখন ভাইরাস কারোর শরীরে যায় তখন সেটা হলো এইচআইভি ইনফেকশন। আপনি এইচআইভি মানে উনি এইচআইভি ইনফেক্টেড পারসন, ওনার এই ইনফেকশন নিয়ে উনি যদি ওই যে আপনি শুরু করলেন প্রোগ্রামটা যে ব্রেক দ্য সাইলেন্স, তো যদি সাইলেন্স ব্রেক করে এইচআইভি নিয়ে কিন্তু অলমোস্ট নর্মাল বা নিয়ার নর্মাল লাইফ উনি কাটাতে পারবেন। ওনার ওষুধপত্র চলতে থাকবে, কেয়ার চলতে থাকবে, কীভাবে লাইফ লিড করতে হবে সেটা ঠিকভাবে মেনে চলতে হবে, উনি কিন্তু খুব ভালো একটা লাইফ কাটাতে পারবেন, একটা স্টেজ পর্যন্ত হবে। কিন্তু আলটিমেটলি যদি উনি প্রপার লাইফ লিড না করেন, ওষুধপত্র না নেন, আলটিমেট এন্ড রেজাল্ট কিন্তু এইডস। এইডস হলো কতগুলি সিমটমসের সমন্বয়, যে এইচআইভি ইনফেক্টেড পার্সনের একটা স্টেজের পরে সেটা হয়। হলে যখন এইচআইভি ইনফেক্টেড পার্সন সিমটমস নিয়ে আসে, সিমটমস প্রকাশ করে, তখন আমরা এটাকে বলি যে উনি হি ইজ সাফারিং ফ্রম এইডস, মানে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর যে ভাইরাসটা ছিল সেটা হলো হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস।
এই ভাইরাসটার কাজই হলো ইমিউন সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া। ইমিউন সিস্টেমটা কি? সেটা হলো আমাদের শরীরে একটা সিস্টেম যেটা রোগ প্রতিরোধে সাহায্য করে। আপনি সবাই আমরা যে এনভায়রনমেন্টে থাকি সেই এনভায়রনমেন্টে অসংখ্য জীবাণুর সঙ্গে আমরা এক্সপোজড। তো এই জীবাণুগুলি কেন আমাদের সবাইকে ইনফেক্ট করছে না? করছে না কারণ আমার ইমিউন সিস্টেমটা ভালো আছে, সেই সিস্টেমে প্রতিরোধ করছে যে এই সমস্ত ইনফেকশানগুলি থেকে যেন আমি দূরে থাকতে পারি। আমার সিস্টেম ওটাকে প্রোটেকশন দিচ্ছে আমাকে, আর ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে প্রতিরোধ করছে। যেই এই ভাইরাসটা শরীরে গেল এরা এই সিস্টেমটাকেই নষ্ট করে দিচ্ছে। আমাদের কতগুলি যে সেল, আমাদের ব্লাড সেলের মধ্যে টি সেল, সিডি কাউন্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এইচআইভি ইনফেক্টেড পার্সনের ক্ষেত্রে সিডি কাউন্ট দেখতে হয়। যখন এটা খুব কমে যায়, তখনই এইডস হিসাবে এইচআইভি ইনফেক্টেড পার্সন প্রকাশ করে। এদের তখন প্রেজেন্টেশনটা অ্যাজ এ এইডস পেশেন্ট হয়ে আসে। তো এটার মধ্যে কিন্তু অনেক সময় পাওয়া যায়। এই সময়টা যদি ভালোভাবে চলে, ওষুধপত্র নিয়ে সুন্দর লাইফ মেনটেন করে, তাহলে সেটা অনেক দিন দেরি হবে, লিঙ্গার করবে। আর যদি না করে তাহলে এইচআইভি ইনফেক্টেড পার্সন খুব দ্রুত এইডসের পেশেন্ট হিসাবে আত্মপ্রকাশ করবে। স্যার, এই যে যখন এইচআইভি ইনফেক্টেড হচ্ছে, ওনার কি আর কোনোদিন জীবনে সুস্থ হওয়ার কোনো চান্স থাকবে? এইচআইভি মুক্ত হওয়ার কোনো চান্স থাকবে? হ্যাঁ, এটা এমন ইনফেকশান যখন আপনার একবার হয়ে গেছে, এই ইনফেকশান থেকে আপনি মুক্তি পাবেন না। মানে যিনি এইচআইভি ইনফেক্টেড হয়েছেন ওনার এই ইনফেকশান থেকে মুক্তি পাওয়ার পসিবিলিটি নেই। কিন্তু এই ইনফেকশান নিয়ে একটা নিয়ার নর্মাল লাইফ কাটানোর সম্ভাবনা আছে। ইনফেকশান ওনার থেকে যাবে না, এবং আলটিমেটলি এই ইনফেকশান এইডসই লিড করবে। কিন্তু আপনি ডিলে করতে পারবেন যে এই প্রসেসটা, এইচআইভি টু এইডস যে প্রসেস, যে টাইম, সেটাকে আপনি ডিলে করতে পারবেন। সেটা ডিলে করার উপায় হলো আপনার ওষুধ নেওয়া আর লাইফস্টাইল মডিফাই করা, এটা সুন্দর লাইফ কাটানো, তাহলে সেটা ডিলে হবে। কিন্তু এইচআইভি কোনো ট্রিটমেন্ট বা কোনো মেডিকেশানে বা কোনো সার্জারিতে এইচআইভি ইনফেকশান দূর হবে না। স্যার, কি ট্রিটমেন্ট আছে এইচআইভির পেশেন্টদের জন্য তাহলে? আজকাল খুব ভালো ট্রিটমেন্টই আছে। ট্রিটমেন্টটা যেমন ধরুন, আমাদের যে একটা এআরটি প্লাস সেন্টার বলা হয়, যেটা আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি পন্থ হসপিটালে আছে, এছাড়াও আরও আছে। তো এই সেন্টারগুলিতে যদি এইচআইভি ইনফেক্টেড পার্সনরা যান, তাহলে সেখান থেকে কিছু অ্যান্টি ভাইরাল ট্রিটমেন্ট, যেটাকে অ্যান্টি রিট্রোভাইরাল ট্রিটমেন্ট বলা হয়, শুধু ট্রিটমেন্ট নয়, সঙ্গে সঙ্গে পেশেন্টকে কাউন্সেলিং করা হয়, কিভাবে লাইফ লিড করতে হবে সেটা বলা হয়। এই জন্য এটা এআরটি প্লাস। দ্যাট মিনস নট অনলি এআরটি, নট অনলি মেডিকেশন, নট অনলি ড্রাগ, শুধুমাত্র ওষুধ যে আপনাকে দিলাম তা নয়, ওষুধের সাথে সাথে আপনাকে কি করতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়। সেই জন্য এটা এআরটি প্লাস। তো সেখানে দেওয়া হয় 4 ধরনের ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলি পেশেন্টকে লাইফলংয়েই নিতে হয়, লাইফলং নিতে হবে। তবে ওষুধের ডোজ কমবে বাড়বে সেটা নির্ভর করে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা হলো ভাইরাল লোড। যেহেতু এটা একটা ভাইরাস, এখন যিনি ইনফেক্টেড পারসন, ওনার শরীরের কতটুকু ইমিউন সিস্টেমের উপরে এই ভাইরাস কাজ করতে পেরেছে, কতটুকু ধ্বংস করতে পেরেছে, সেটা ভাইরাল লোড দিয়ে বোঝা যাবে। যখন ভাইরাল লোডটা কমতে থাকবে, তখন ড্রাগের ডোজটাও কমতে থাকবে। কিন্তু ড্রাগ ওনাকে নিতেই হবে, সারা জীবন ওনাকে ড্রাগ নিতেই হবে। আর আমরা ভাইরাল লোডটা প্রতি 6 মাস পর বা কিছুদিন পরেই দেখা হয় কি অবস্থায় আছেন, অথবা ওনার যে শারীরিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটার একটু এদিক সেদিকও হতে পারে, আরও তাড়াতাড়িও দেখা হতে পারে। ভাইরাল লোড জেনে তারপরে ডোজগুলি অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু ওষুধটা সারা জীবনের জন্য নিতেই হবে। স্যার, খাওয়া দাওয়া কি কিছু মেনটেন করতে লাগে এই ওষুধের পাশাপাশি? হ্যাঁ, দেখুন, এইচআইভি যখন ইনফেক্টেড হয়, একটা মানুষ যখন জানে যে উনি
এইচআইভি ইনফেক্টেড। তবে প্রথমেই ডিফারেন্সটা ওনাকে বুঝিয়ে দেওয়া উচিত যে এইচআইভি ইনফেকশন আর এইডস দুটো পিওরলি ডিফারেন্ট জিনিস, এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া দরকার। তো এটা যখন উনি জানবেন, ওনার কতগুলি সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, একটা অ্যাংজাইটি আসে, একটা ডিপ্রেশন আসে, একটা ধরুন অন্য অনেক ধরনের টেন্ডেন্সি আসে যে কী হলো এই হলো। কিন্তু যখন কাউন্সেলিংটা হয়, কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাউন্সেলিং। কাউন্সেলিংটা যখন হয় তখন ওদের বুঝে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা বললেন, খাওয়া দাওয়ার সঙ্গে রিলেটেড ডিজিজ এইচআইভি ইনফেকশন বা এইডস নয়, কিন্তু ওনাদের যখন এই ইনফেকশনটা হয় ন্যাচারালি কাদের হয়, কেন হয় সেটা আমি বললাম। তো আপনি বুঝতেই পারছেন এই লোকগুলি কারা, তাদের লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল নয়। তো কাজেই ওরা এমনিতেই কিছু ডিফিসিয়েন্সিতে থাকে, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেটাকে আমরা বলি, যে শরীরের যে সমস্ত নিউট্রিশনাল এলিমেন্টসগুলি প্রয়োজন সেগুলির কিছু ডিফিসিয়েন্সি ওনাদের মধ্যে ডেফিনেটলি থাকে। তো নর্মালি ওনারা উইক ফিল করেন, ফেটিক ফিল করেন, এই সমস্ত কিছু। সেই ক্ষেত্রে ওনাদের প্রোটিন রিচ, ভিটামিন রিচ, মাইক্রো এলিমেন্ট যেগুলি আমরা গ্রহণ করি, এই সমস্তগুলি রিচ খাওয়া দাওয়া গ্রহণ করতে হবে, শাক সবজি ফল এগুলি গ্রহণ করতে হবে, এডিকুয়েট ডায়েট সেটা নিতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, ওনাদের যে শরীর ভাঙতে থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো প্রোটিন রিচ খাওয়া ওনাদের দিতেই হবে, খেতে হবে। আর ডায়েট যে চার্টটা, ওরা যেই সমস্ত কারণে ওদের এই সমস্যাটা হয়েছে, দেখবেন সকালে ব্রেকফাস্ট করলো না, বা কোনো দিন দুপুরবেলা খেলোই না, কোনো দিন হয়তো রাতে কোনো কিছু খেলো না, এডুকেট জল খেলো না, তারপরে ফল দুধ এগুলির প্রতি এদের কোনো আকর্ষণই ইউজুয়ালি থাকে না। তো এই সমস্ত জিনিসগুলিতে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এইগুলি ওর শরীরে কতটুকু দরকার। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন সেটা থেকে বাঁচতে হলে, সেটাকে আরও মানে এই হওয়ার থেকে আরও লিঙ্গার করতে হলে, তাহলে এই জিনিসগুলি মেনেই ওনাদেরকে চলতে হবে। স্যার, এর পাশাপাশি আপনার কাছ থেকে এটাও জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য এটা একটা ইনফরমেশনের জন্য, যে যারা এইচআইভি আক্রান্ত ট্রিটমেন্টে আছে, ওদের কি মাদক সেবন বা এই এডিকশানের থেকে বিরত থাকা উচিত কিনা? হ্যাঁ, দেখুন, যারা এইচআইভি আক্রান্ত বা পরবর্তী সময়ে এইচআইভির থেকে এইডস হলো, এদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় শুধু একটা দুটা যে কুঅভ্যাস তা নয়, অনেকগুলি কুঅভ্যাসের সমন্বয় ওনাদের মধ্যে থাকে। তো মাদক একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যেভাবেই হোক, সেটা অরাল মানে মুখে খাওয়া, বা অ্যাজ এ স্মোক হিসাবে নেওয়া, অথবা আইভি ইউজে নেওয়া, যেটাই হোক, সেটা থেকে ওনাদেরকে দূরে থাকতেই হবে। কারণ শরীরের যে ইমিউন সিস্টেমটা সেটা অলরেডি ডিস্টার্বড, সেটা অলরেডি অনেকটা সাপ্রেসড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আবার ওনারা ওই লাইফস্টাইলটা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো অ্যালকোহল মদ জাতীয় জিনিস টোটালি বন্ধ থাকতে হবে, স্মোকিং একেবারেই না। তারপরে আরও অন্য আইভি ড্রাগ অ্যাবিউজ বা অন্য কোনো, এমনকি ওনাদের ক্ষেত্রে পান সুপারি জর্দা এই সমস্ত না। কেন বলছি, দেখুন, এইচআইভি যখন হয়, ইমিউন সিস্টেম যখন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের অর্গানিজম কিন্তু এফেক্ট করে, যেটাকে আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন। মানে কি, এরা যখন শরীরটা আপনার উইক, তখন অন্য জীবাণু কিন্তু পেয়ে বসবে। অন্য জীবাণু যখন শরীরে যাবে, অনেক ইনফেকশন আমাদের শরীরে আসতে পারে, ইনফেক্টিভ এজেন্ট আমাদের শরীরে আসতে পারে, কিন্তু ঠিক সেইভাবে ইনফেকশন ওনারা ওই জীবাণু করতে পারে না। কেন করতে পারে না? যেটা আমাদের ইমিউন সিস্টেম ওটাকে বাধা দেয়। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতা ওই ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, মাইক্রো অর্গানিজম যেটা প্যারাসাইট বলুন, ফাঙ্গাস বলুন, এদেরকে বাধা দেয়। কিন্তু যখন আমার ইমিউন সিস্টেমেই উইক হয়ে গেল, দুর্বল হয়ে গেল, বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকে না। এবার ধরুন কেউ পান জর্দা এগুলি খাচ্ছে, তাহলে
এটাতে হয় কি, আমাদের যে মুখের মিউকোসা যেটা আছে, অরাল ক্যাভিটির মধ্যে যে মিউকোসা আছে, মিউকোসাগুলি কিছুটা ড্যামেজ হয়, এই মিউকোসার মধ্যে ইনজুরি হয়। তখন যে ইনজুরিতে যদি আমাদের মুখটা কিন্তু সমস্ত অর্গানিজমের বাসা, অসংখ্য অর্গানিজম এখানে থাকে, তো এই অর্গানিজমগুলি যেগুলি এতদিন কিছু করতে পারতো না লালা এবং অন্যান্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, এরা কিন্তু তখন ইনফেকশান করবে। তারপরে ফাঙ্গাল ইনফেকশান, যেটা একটা সাংঘাতিক অপরচুনিস্টিক ইনফেকশান করে। যেমন দেখুন না, যারা ডায়াবেটিসে ভুগে ওদের ফাঙ্গাল ইনফেকশান বেশি হয়, স্কিনের প্রবলেম হয়, এই টাইপের। তো এই টাইপের যখন ক্ষমতাটা কমে যাবে, সঙ্গে সঙ্গে এগুলি আপনাকে আক্রমণ করে বসবে এবং ছড়িয়ে যাবে। কিছু কিছু ক্যান্সার, যেমন কাপুসিস সার্কোমা বলে একটা ক্যান্সার আছে, খুব বাজে ধরনের ক্যান্সার, তার ব্রেইনের কতগুলি ক্যান্সার, এগুলি তখন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, এই সমস্তগুলি উঠবে। কাজেই যারা এইচআইভি একবার ডিটেক্টেড, এইচআইভি একবার পজিটিভ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য, যে কোনো ধরনের মাদক জাতীয় দ্রব্য একেবারে না না না, একেবারেই না, সেটা কোনোভাবেই চলবে না। আর স্যার, এই যে অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট, এটার ফলে কি এই অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো বললেন আপনি, ওইগুলো কি কমে যাবে একজন এইচআইভি আক্রান্ত শরীরে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি নিলে পরে? ব্যাপারটা আমি ডাইরেক্টলি আপনাকে হ্যাঁ না বলতে পারছি না, কারণ ব্যাপারটা অন্যভাবে আমি আপনাকে বুঝিয়ে বলছি জিনিসটা কেমন হচ্ছে। আপনি যখন একজন পেশেন্টকে, এইচআইভি ইনফেক্টেড পেশেন্টকে অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট দিলেন, অটোমেটিক্যালি ওর যে ভাইরাল লোড, যেটা আমরা অ্যাসেস করি প্রগনোস্টিক ক্রাইটেরিয়া হিসেবে, মানে রোগটা কতটুকু ওনার কাজ হচ্ছে, কতটুকু উনি ভালো হচ্ছেন, এটা হিসেবে এই করি দেখা যাবে ভাইরাল লোডটা ধীরে ধীরে কমছে। তো যত ভাইরাল লোডটা কমা, অর্থটা হলো এই যে আপনার ইমিউন সিস্টেম যেই স্ট্রেসের মধ্যে ছিল, সেই স্ট্রেসটা অনেকটা কমছে, ইমিউন সিস্টেম কিছু কিছু কাজ করতে পারবে। তো আপনি যদি বাড়ছে, তো আপনি যদি ওই পেশেন্টটাকে কনভিন্স করতে পারেন রেগুলার মেডিকেশনে যদি ঠিকভাবে নেয়, তাহলে অপরচুনিস্টিক ইনফেকশনের সম্ভাবনাও কমবে। আচ্ছা, কিন্তু একজন সাধারণ মানুষ, নর্মাল মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষের তুলনায় একটু তো বেশি থাকবেই পসিবিলিটি ওনাদের। আচ্ছা, তাহলে বাড়িতে যদি একজন এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট থাকে এবং ওনার যদি ফ্যামিলির লোকজনও সেটা জানে, তাহলে কিভাবে ওনার কেয়ার নিতে পারে সেটা আপনি একবার একটু জাস্ট আমাদের দর্শকদের জন্য বলে দিতে পারেন। দেখুন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যে এইচআইভি পেশেন্টের কেয়ার, প্রথম যেটা দরকার সেটা হলো, আমি আপনার সেই একই কথা শুরুর প্রোগ্রামটা টেনেই বলছি, ব্রেক দ্য সাইলেন্স। আপনি যখন জানলেন আপনার ক্লোজ মানুষটা, আপনার আপন মানুষটা, আপনার প্রিয় মানুষটা এইচআইভিতে আক্রান্ত, ওকে কিন্তু আপনি আরও কাছে টেনে নিতে হবে। মনে রাখতে হবে যে এইচআইভি মানুষকে জড়িয়ে ধরলে, এইচআইভি মানুষের সঙ্গে এক থালায় খেলে বা এইচআইভি মানুষের সঙ্গে একসঙ্গে বসে কথাবার্তা বললে সেখানে এইচআইভি ছড়ানোর কোনো চান্সই নেই। ওই জিনিসটা বুঝতে হবে। ওই জিনিসটা ওনাকে, যেই পেশেন্ট আছেন ওনাকে বুঝাতে হবে, যে পেশেন্ট পার্টি ওনাদের অ্যাক্টিভিটি দিয়ে, ওনাদের বিহেভিয়ার দিয়ে, ওনাদের পেশেন্টকে পরিচর্যা দিয়ে বোঝাতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই পেশেন্টগুলো একটু অ্যাংজাইটিতে ভুগেন, একটু ডিপ্রেশনে ভুগেন, একটু ইনসিকিউরিটিতে ভুগেন, এই সমস্ত জিনিসগুলি হয়। তো এই জিনিসটা থেকে প্রথমে ওনাকে মুক্ত করতে হবে, অর্থাৎ ওনাকে সাপোর্ট দিতে হবে। একটা ফ্যামিলির যে সাপোর্ট, সেই সাপোর্টটা দিতে হবে, এটা হলো প্রথম। নাম্বার 2 যে জিনিসটা হলো, উনি যে জায়গায় থাকছেন সেটাকে একটা রোগীর জায়গা হিসাবে, একটা আইসোলেটেড জায়গা হিসাবে তৈরি করলে হবে না। সেটাকে একটা বাড়ির, পরিবারের 5 জন সদস্য, অন্য 5 জন 10 জন সদস্য মতোই ওনাকে ট্রিট করতে হবে। এগুলি শুধু ওনাকে বুস্ট আপ করার জন্য। আপনি মেন্টালি যত ভালো থাকবেন, আপনার ইমিউন সিস্টেমও তত ভালো থাকবে, সেটাও একটা ইস্যু আছে। তারপরে ওনার ডায়েট, যেটা বললাম, ওনার ডায়েটের ব্যাপারে একটু বেশি যত্নবান হতে হবে। একটু প্রোটিন রিচ ডায়েট, প্রোটিন যাতে বেশি হয়। তারপরে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেটা দরকার, ভিটামিন এবং মিনারেলস, এগুলি সোর্স যেগুলি, যেমন বিভিন্ন ধরনের ফ্রুটস, মিল্ক, ফল, সবজি, দুধ, এগুলি বাড়িয়ে দিতে হবে। তারপরে ইন্টারভেল, যে খাওয়া দাওয়ার যে ইন্টারভেল,
এই ইন্টারভেলটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যে সকালবেলা একবার কিছু একটা খাওয়া দাওয়া হলো, আবার 8-10 ঘন্টা পরে এবার আবার 8-10, এইভাবে নয়, ওনাদের ফ্রিকুয়েন্ট ডাইট দিতে হবে। তারপরে ভালো লাইফ লিড করার জন্য বাড়ির অন্যদের সঙ্গে মেলামেশার ব্যবস্থা করে দিতে হবে। আর ওষুধটা সব দিন খাচ্ছে সেটা এনশিওর করতে হবে, তাহলেই ওনাদের ক্ষেত্রে আস্তে 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 ভালোভাবে লাইফ লিড করতে পারবে ভালো। ধন্যবাদ স্যার আপনাকে এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। দর্শক বন্ধুদের জন্য বলছি, এখানে বোঝাই যাচ্ছে স্যারের সাথে আলোচনার ক্রমে আমরা বুঝতে পারলাম এইচআইভি এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। রোগীকে প্রপার কেয়ার এবং ট্রিটমেন্ট দিলে পরে তাকে তার লাইফ লংজিভিটি অনেকটাই বাড়ানো যায়, তাকে সুস্থ রাখা যায় অন্যান্য সাধারণ মানুষের মতোই, এবং সমাজে এইচআইভি এইডস ছড়ানোর প্রকোপটাও অনেকটাই কমে যায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত দর্শকদের।